বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেখানে কি আছে? তিন রকম জিনিস রয়েছে। সেই তিনটে জিনিস কি না, বাংলা গানের ইতিহাস, তার সংক্ষিপ্ত রূপরেখা, এটা একটা পার্ট রয়েছে। আর তোমাদের কি রয়েছে না, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, এটা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। এই তিনটে অংশের সমন্বয় হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। আর এখান থেকে তোমার থার্ড সেমিস্টারে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে 5 নম্বর। তাহলে এই পোর্শন থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। তাই অংশগুলো ভালো করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে যে প্রশ্নটা আসবে অবশ্যই করতে পারবে। তবে এই তিনটে মিলিয়ে সিলেবাস যা আছে তার অনুপাতে নম্বরটা হয়তো কম মনে হতে পারে, কিন্তু তাও তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। সময় নষ্ট না করে আমরা তাহলে শুরু করে দেব। তো একটা ক্লাসের মধ্যে পুরো আলোচনা করা তো সম্ভব নয়, তাই আজকের ক্লাস আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এই ক্লাসটা দেখে তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। ভীষণ ডিমান্ডিং ছিল তোমাদের তরফ থেকে, বহুজন এটা সম্পর্কে জানতে চেয়েছিলে যে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই পোর্শনটা তোমরা ঠিক কিভাবে পড়বে, এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে। আমি আমার মতন করে যতটা সহজভাবে বলা যায় সেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি। একটু শুনে দেখো মনোযোগ সহকারে, বুঝতে পারছো কিনা কমেন্টে জানিও যে এরপরেও তোমাদের কোনো অসুবিধা থাকছে কিনা। তাহলে চলো সময় নষ্ট একেবারেই না করে আমরা সরাসরি ক্লাসটা দেখে নিই। দেখো, আমরা এই যে বাংলা গানের ইতিহাস পড়বো, তাহলে বাংলা গান, গান অর্থাৎ সঙ্গীত। আর এই সঙ্গীত কি? সঙ্গীত হচ্ছে সুরের অনুরণন। আর এই সুর কি? মনের স্বতঃস্ফূর্ত ভাবাবেগের প্রকাশ। তাহলে এক সময় যখন মানুষ কথা বলতে শেখেনি, সেই সময় থেকেই কিন্তু এই সঙ্গীতের একটা অনুরণন হয়ে আসছে। মনে করা হয় যে মানুষের আদিমতম শিল্প হচ্ছে সঙ্গীত। আদিমতম শিল্প অর্থাৎ কি বোঝানো হচ্ছে না, মানুষ একেবারে শুরুতে যখন ভাষা শেখেনি, কথা শেখেনি, তখন কিন্তু এই সঙ্গীতই ছিল তার ভাবাবেগ প্রকাশের একমাত্র মাধ্যম। আর সেই সুর, সঙ্গীতের সেই সুর সে কোথা থেকে পেয়েছিল? পাখিদের যে কলরব, সেইখান থেকে সে সেটা আয়ত্ত করেছিল এবং তার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশের চেষ্টা করেছিল। শুধু পাখি বা বলি কেন, বনের বিভিন্ন পশু পাখির ভাষাকে অনুকরণ করেই মানুষের মধ্যে সুরের বোধ জাগ্রত হয়েছিল, আর সেখান থেকে তার সঙ্গীতের ধারণা এসেছিল। তাহলে আমরা বলতেই পারি যে মানুষের মধ্যেকার সুরের এই যে ধারণা, সেটা সে পেয়েছে প্রকৃতি থেকে। আর সেটাকে ধরেই বর্তমানে বিভিন্ন রকমভাবে বাকযন্ত্র, ষড়যন্ত্রের নানান রকম পরিবর্তনের মধ্যে দিয়ে বর্তমান সঙ্গীতের সৃষ্টি বা উদ্ভব। তাহলে বাকযন্ত্র বা ষড়যন্ত্রের এই যে বিবর্তনের মধ্যে দিয়ে ভাষার জন্ম হলো, আর তারপর প্রকৃতির বিভিন্ন যে পশু পাখি তাদের কাছ থেকে, তাদের ভাষা থেকে মানুষ যে সুরের একটা ছন্দের যে তালের খুঁজে পেল, সেই মেলবন্ধন নিয়েই কিন্তু তৈরি হয়ে গেল সঙ্গীত, যা আদপে আমাদের কাছে গান বলে পরিচিত। তাহলে যে কোনো সঙ্গীত বা গান সেটা কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া হয় না। আর মানুষের এই যে সঙ্গীতের উদ্ভাবনা, তার প্রথম বাদ্যযন্ত্র ছিল কি? সেটা হচ্ছে তার কণ্ঠ। একেবারে সভ্যতার শুরু থেকেই কিন্তু মানুষ তার শরীরেই তাল, ছন্দ, লয় এগুলোর ধারণা পেয়ে এসেছে। আর আমরা এই যে বললাম যন্ত্রের কথা, মানুষের কণ্ঠকে যে যন্ত্রের কথা বলা হলো, এই রকমই তাল যন্ত্র হিসাবে প্রথম যেগুলোকে ভাবা হতো বা মনে করা হতো, সেটা হচ্ছে কি না, মানুষের হাতে হাতে তালি, তারপর তার পায়ের তাল ফেলা, এইগুলো থেকেই কিন্তু এই যে তাল ছন্দের কথা বলছি সেগুলোর উদ্ভাবন হলো। তো মানুষ তার কণ্ঠে গুনগুন সুর তোলা, হাতে হাতে তালি দেওয়া, পায়ের তাল ফেলা, শীষ দেওয়া, চুম্বনের শব্দ করা, এগুলোর সঙ্গে সঙ্গেই কি করলো না, পাথরের ঘষা দিয়ে আঘাত করতে লাগলো, ডালে, গাছের ডালে আঘাত করতে লাগলো, শামুকের খোল থেকে বাদ্যযন্ত্র হিসেবে তৈরির প্রচেষ্টা করলো। এই রকম ভাবেই ধীরে ধীরে কিন্তু বাদ্যযন্ত্র আবিষ্কার হতে শুরু করলো। আর সেই বাদ্যযন্ত্রকে বর্তমানে মূলত 4 ধরনের ভাবে ভাগ করা হয়ে থাকে। সেই 4টে ধরন কি কি? 1 নম্বর হচ্ছে তার যন্ত্র, 2 নম্বর হচ্ছে বাঁশির মতো জিনিস যেটাকে ফু দিয়ে বাজাতে হয় এরকম যন্ত্র, 3 নম্বর হচ্ছে তবলা, খোল, ঢোল এই ধরনের যন্ত্র, যেটা মূলত যে কোনো এক পাশ বা দুপাশ চামড়া দ্বারা আচ্ছাদিত থাকে। আর একটা হচ্ছে ধাতব বাদ্যযন্ত্র, সেখানে মূলত ব্যবহার হলো ঘুঙুর, করতাল। তোমাদের সিলেবাসের অন্তর্গত এই যে বাংলা গান,
এই বাংলা গানের ধারা সেটা কিন্তু তার যে ব্যাপ্তি সেটা অনেক বড়, তার প্রসারতা অনেক বেশি। মানে একদম আদি সময় থেকে শুরু করে এখনের যে আধুনিক গান পর্যন্ত যদি আমরা ধরে নিই তাহলে সেখানে কিন্তু তার ব্যাপ্তিটা, তার প্রসারতাটা অনেক বেশি। তো একে যদি আমরা যুগ অনুযায়ী ভাগ করে থাকি বাংলা গানকে, তাহলে আমরা কি দেখবো? দেখো এখানে তোমাদেরকে দেখিয়েছি, যুগ অনুযায়ী যদি বাংলা গানকে ভাগ করা হয় তাহলে আমরা মোটামুটি 3টে যুগে ভাগ করে নিতে পারি বাংলা গানগুলোকে। সেটা হচ্ছে একদম প্রাচীন যুগ, যেগুলো অনেক আগের, তো সেই প্রাচীন যুগ একটা ধরতে পারি, একটা ধরতে পারি মধ্যযুগ, আর একটা যেটা বর্তমানে আমরা রয়েছি, আমরা যেগুলো শুনছি সেটা হচ্ছে আধুনিক যুগের যে গানগুলো। তাহলে সমস্ত ধরনের গানকে এই 3টে যুগ অনুযায়ী কিন্তু ভাগ করা যেতে পারে। তাহলে এক একটা যুগে কোন কোন গানগুলোকে আমরা নির্দেশ করতে পারি? প্রাচীন যুগের গান হিসেবে আমরা যেগুলোকে বলতে পারি সেটা হচ্ছে চর্যা গান বা চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, আর তারই সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি মঙ্গল গানের কথা। তো এই যেগুলো আমরা প্রাচীন যুগের গান হিসাবে ধরছি, প্রাচীন যুগ মানে কোন সময়টাকে বলা হচ্ছে না, সেটা হচ্ছে 10ম থেকে পঞ্চদশ শতক পর্যন্ত এই সময়টার গানের কথা বলা হচ্ছে। নেক্সট আমরা যেটা দেখছি মধ্যযুগ। তাহলে মধ্যযুগটা নিশ্চয়ই পঞ্চদশের পর থেকে শুরু হবে। হ্যাঁ, পঞ্চদশের পর থেকে অষ্টাদশ এই সময়ের মধ্যেকার যে গান সেইগুলোকে বলা হচ্ছে মধ্যযুগীয় সঙ্গীত। তাহলে সেটা কি কি না, সেখানে আমরা লোকগীতির কথা বলতে পারি, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি, এইরকম বিভিন্ন কিছুর কথা কিন্তু বলা যায় মধ্যযুগীয় সঙ্গীত হিসাবে। আর এরপরে আমরা দেখছি আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগের সময়টা কখন পাবো না, আমাদের এখানে পেয়েছিলাম পঞ্চদশ থেকে অষ্টাদশ, তাহলে এর পরবর্তী সময় অর্থাৎ অষ্টাদশ থেকে একদম বর্তমান সময় পর্যন্ত এটাকে বলা হচ্ছে আধুনিক যুগ। আর এই আধুনিক যুগের যে সঙ্গীত, সেই সঙ্গীতগুলোকে মূলত কিরকম সেগুলো না, সেই হিসেবে বলা যেতে পারে আধুনিক যে গানগুলো রয়েছে, বাংলা সিনেমার গান যেগুলো রয়েছে, ব্র্যান্ডের গান রয়েছে। আশা করছি এইটুকু বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো আমরা এই যে বাংলা গানের ধারার কথা বলছি সেটাকে খুব সংক্ষিপ্তভাবে দু এক কথায় যদি আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করে দিই তাহলে তোমাদের ধারণাটা নিশ্চয়ই আরো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চর্যা গান। চর্যা গান, এই চর্যাটা আসলে কি না, এই চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ বা করণীয়। তাহলে করতে হবে বা করণীয় এমন কিছু বা আচরণমূলক কিছু গান, সেটাই হচ্ছে চর্যা গান, যেটা কিনা সহজিয়া বৌদ্ধদের সাধন সঙ্গীত। তাহলে আসলে চর্যা গান কি হচ্ছে না, সহজিয়া বৌদ্ধদের সাধন সঙ্গীতই হচ্ছে চর্যা গান। আর এই চর্যাপদকে আদিমতম নিদর্শন বলে ধরে নেওয়া হয় গানের। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শনের কথা, মানে আদিমতম নিদর্শন কি, তাহলে অবশ্যই আমরা সেখানে বলবো চর্যাপদ। তাহলে এই যে সহজিয়া বৌদ্ধদের যে সাধন সঙ্গীতের কথা বলছি চর্যাপদ, এটা হচ্ছে সাহিত্যের আদিমতম নিদর্শন, এটা তো আমরা বললাম। এই সময় থেকে সঙ্গীতের 6টি যে অঙ্গ সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা হয়ে গিয়েছিল। তো সেই 6টা অঙ্গ কি কি না, সেগুলো হচ্ছে স্বর ও বিরুদ্ধ, পদ, তেনক, পট আর তাল। এই যে 6টা অঙ্গের কথা বললাম এগুলো সুস্পষ্ট হয়ে গিয়েছিল ওই সময় থেকে। আর এই চর্যা গানের মোট সংখ্যা ছিল 51টা, সেটা চর্যাচর্য বিনিশ্চয় নামক গ্রন্থে কিন্তু সেগুলো ছিল। তার মধ্যে উদ্ধার করা গেছিল 46.5টার মতো উদ্ধার হয়েছে, মানে প্রাপ্ত হয়েছে, পাওয়া গেছে। আর এটা উদ্ধার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন কে, সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। তো তিনি কোথা থেকে এটা আবিষ্কার করলেন না, নেপালের রাজ দরবার থেকে আবিষ্কার করেছিলেন। কোন সময়ে 1907 খ্রিস্টাব্দে। তাহলে 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই চর্যাপদের পাণ্ডুলিপি আবিষ্কার করে। তো এই হলো চর্যাপদ। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন এটা রচনা হয়েছিল অন্য আরেকটার অনুকরণে ঠিক নয়, সেটার অনুপ্রেরণায়। সেটা কি না, সেটা হচ্ছে সংস্কৃত কবি জয়দেবের কাব্য হচ্ছে গীত গোবিন্দ, সেটাকে অনুপ্রেরণা মানে তারই অনুপ্রেরণায় পরবর্তীকালে হলো শ্রীকৃষ্ণ কীর্তন, আর সেটার রচয়িতাকে বড়ু চণ্ডীদাস। তাহলে জয়দেব হচ্ছে সংস্কৃত কবি, বড়ু চণ্ডীদাস হচ্ছে আদি মধ্যযুগের কবি। জয়দেব কি রচনা করলো না, সেখানে গীত গোবিন্দ রচনা করলো, আর শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করলো বড়ু চণ্ডীদাস। এইগুলো কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবেই। এরপরে আমরা আলোচনা করব এই যে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের কথা বললাম, এর পরবর্তীকালে
মঙ্গল কাব্য এলো। মঙ্গল কাব্যটা আসলে কি? বিভিন্ন দেবদেবীর আরাধনা বা স্তুতি বিষয়ক কাব্য। যেমন ধরো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, এগুলো হচ্ছে কি না বিভিন্ন দেবদেবীর মাহাত্ম্য প্রচারের যে কাব্যগীতি, সেটাই হচ্ছে এই মঙ্গল কাব্য। তো মঙ্গল কাব্যগুলো আসলে হচ্ছে পাঁচালী গান। কেন এগুলো পাঁচালী গান? না এই মঙ্গল কাব্য পাঁচালীর সুরে গাওয়া হতো, তাই সেটাকে বলা হচ্ছে পাঁচালী গান। এবার এই যে পাঁচালী গানের কথা বলছি, ধরো সত্যনারায়ণের পাঁচালী, শনিদেবের পাঁচালী, ত্রিনাথের পাঁচালী, ময়নামতি গোপীচন্দ্রের গান, এই সবগুলোই কিন্তু এই পাঁচালী গান হিসাবে আখ্যায়িত। শঙ্করদেব, কৃত্তিবাস ওঝা তাদের রামকথাকে যে বিশেষণে বিশেষিত করত সেটাই হচ্ছে পাঁচালী। তাহলে এই হয়ে গেল আমাদের পাঁচালীর গান। আর দেবদেবীর মাহাত্ম্য সূচক যে মঙ্গল কাব্যের কথা বলছিলাম, সেগুলোকে আবার মঙ্গল গীতিও বলা হয়। কেন বলা হয়? গীতি অর্থাৎ গান, সেগুলো তো আদপে গান, এবার সেগুলো মঙ্গল রাগে গাওয়া হতো, তাই সেগুলোকে বলা হতো মঙ্গল গীতি। এমনকি এটার নিয়ম এরকমও ছিল যে মঙ্গলবারে শুরু করলো, এক মঙ্গলবারে শুরু করা হলো, আবার পরের মঙ্গলবার পর্যন্ত গানটা চলতে থাকলো। এই কারণে একে আবার বলা হতো অষ্টমঙ্গলা। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কীর্তন গান। তার আগে বলি, মধ্যযুগের যে বাংলার যে গানের ধারা, তার বিশিষ্ট যে ধারা, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর এই সকল বৈষ্ণব পদকে ভিত্তি করে কীর্তন গানের উদ্ভব হয়েছে। স্বয়ং শ্রী চৈতন্যদেব এই কীর্তন গানকে দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে নাম কীর্তন আর একটা লীলা কীর্তন। তো এই যে দুটো ভাগের মধ্যে যেটা নাম কীর্তন, সেখানে কি করা হতো না সেখানে বিভিন্ন রাগ রাগিনীর মাধ্যমে ঈশ্বর সাধনা করা হতো। আর যেটা আমরা লীলা কীর্তন বলছি, সেখানে কি হতো? সেখানে রাধা এবং কৃষ্ণের যে প্রণয় কাহিনী সেটাকে তুলে ধরা হতো। আর শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর তিরোধানের পরে খেতুরি উৎসবের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই পালা কীর্তন গাওয়ার আগে যেটা করা হবে সেটাই হচ্ছে গৌর চন্দ্রিকা। এরপরে আমরা আলোচনা করব শাক্ত সঙ্গীত। এই শাক্ত সঙ্গীতটা আসলে কি না অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশ জুড়ে একটা রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। সেখানে দুজনকে দেখা গেল যে বিভিন্নভাবে তারা গান রচনা করছে, যেটাই কিন্তু পরবর্তীকালে শাক্ত সঙ্গীত নামে পরিচিত হয়েছিল। সেই দুজন কারা? রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। তারা শক্তির আরাধনায় ব্রতী হন এবং সেখান থেকে এই শাক্ত সঙ্গীতের উদ্ভব হয়। আর এই শাক্ত পদাবলীকে যারা বর্তমানে জনপ্রিয় করে তুলেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য, এদের নাম উল্লেখ করা যায়। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কবির লড়াই বা কবি গান। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বা মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই বাংলা গানের ধারায় কিন্তু এই কবি গান বা কবির লড়াই যেটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সেখানে দুটো দল থাকতো, উক্তি এবং প্রত্যুক্তির মধ্যে দিয়ে এই গানের আসর ভীষণভাবে জমে উঠতো। একজন যেটা উক্তি হিসেবে দিত, তার প্রত্যুত্তরে অন্য আরেকজন সেই গান ধরে আবার তার উত্তর দিত। তো এই হচ্ছে কবির লড়াই বা কবি গান। এই যে কবি গানের কথা বলছি, এই কবি গানের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য শিল্পীরা কিন্তু সেই সময় ছিলেন, যাদের গুরুত্ব অনেক বেশি ছিল সেই মুহূর্তে কবি আল হিসাবে বা কবি গানের শিল্পী হিসেবে। তো তাদের মধ্যে আমরা যাদের নাম নিতে পারি সেরকম গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গে, ভোলা ময়রা, ভীমদাস মালাকার, হরু ঠাকুর, এইরকম বেশ কিছু উল্লেখযোগ্য শিল্পী কিন্তু সেই মুহূর্তে ছিল। তো এরপরে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আখড়াই গান এবং হাফ আখড়াই গান। এই আখড়াই গান এবং হাফ আখড়াই গানটা কি? তো এই যে আখড়াই গানের কথা বলছি, এই আখড়াই গান কোথা থেকে এলো? আখড়াই গান এসেছে আখড়া শব্দ থেকে। এই আখড়া জিনিসটা কি না প্রাচীনকালে গায়ক, বাদক এবং নর্তক এদের একটা যৌথ সম্প্রদায়, তাকেই কিন্তু বলা হতো আখড়া। আর সেখান থেকেই এই আখড়াই গান শব্দটার উৎপত্তি। কবি ঈশ্বরগুপ্তের মতে শান্তিপুরের খেউড় আর প্রভাতী গানের সমন্বয়ে তৈরি হয়েছিল আখড়াই গান। আর একেবারে প্রথম দিকে এই আখড়াই গান ছিল আদি রসাত্মক গান, কিন্তু পরবর্তীকালে সেগুলো পরিমার্জন করা হয়, তার আরও বিবর্তন হয় এবং সেই বিবর্তনের মধ্যে দিয়ে দেখা গেল যে এই হাফ আখড়াই গানের সৃষ্টি হলো। হাফ আখড়াই গানটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হতো না, এটা বসে বসে করা হতো এবং কবি গানের মতন
করেই এতে চাপান উত্তর এই পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু এই হাফ আঁকড়াই গানের সৃষ্টি হলো। আর এই গানের স্রষ্টা হিসেবে ধরা হচ্ছে কাকে? মোহনচাঁদ বসুকে। এই হাফ আঁকড়াই গানের স্রষ্টা যেমন মোহনচাঁদ বসু ছিলেন, তেমনি কিন্তু তার জীবদ্দশাতেই এই হাফ আঁকড়াই গান স্তীমিত হয়ে পড়েছিল। হাফ আঁকড়াই গানের 3টে পর্যায় ছিল, তবে এটা যেমন স্তীমিত হয়ে গেল, তার পরবর্তীতে এসে গেল আবার টপ্পা, ধ্রুপদ, খেয়াল, এইরকম বিভিন্ন জিনিস এসে গেল বাংলা গানের ধারায়। আর এই যে টপ্পার কথা বলছি, টপ্পা মূলত নারীদের গান, নারী প্রেম, নারী হৃদয়ের কথোপকথন, সেটা নিয়েই হচ্ছে টপ্পা গানের বিষয়বস্তু তৈরি হয়। তো এই যে টপ্পা যেটার কথা বলছি, সেই গানকে বাংলায় জনপ্রিয় করে তোলেন রামনিধি গুপ্ত। আর ক্ষেত্রমোহন সেনের মতে এই টপ্পা হিসাবে যেগুলোর কথা বলা যায় সেটা হচ্ছে ঠুংরি, গজল, সোহেল, হরি, এগুলো হচ্ছে টপ্পার অন্তর্গত। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে খেয়াল। বর্ধমান রাজের দেওয়ান সঙ্গীতজ্ঞ রঘুনাথ রায়, তিনি এই খেয়ালের স্রষ্টা বলা যায়। বাংলাদেশে তিনি প্রথম একটা নতুন ঘরানা, সঙ্গীত ঘরানা সৃষ্টি করলেন, যেটাকে কিনা খেয়াল বলা হচ্ছে, যা রাগ সঙ্গীতের অন্য আরো একটি ধারা হিসাবে বিবেচিত হয়। তো এই যে টপ্পার কথা বললাম, খেয়ালের কথা বললাম, এই দুটোর সংমিশ্রণে বাংলাদেশে নতুন আরো একটা সৃষ্টি হলো, যেটা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে হলো। সেটাকে আবার বলা হচ্ছে টপ খেয়াল, মানে টপ্পা আর খেয়াল এর সংমিশ্রণে তৈরি, তাই সেটাকে বলা হচ্ছে টপ খেয়াল। তাহলে আমরা বাংলা গানের ধারায় টপ্পার কথা বললাম, খেয়ালের কথা বললাম, তার সঙ্গে ধ্রুপদের কথাও কিন্তু বলেছি। এই যে ধ্রুপদ, এই ধ্রুপদটা এলো অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। এই ধ্রুপদের প্রবর্তন হয় বিষ্ণুপুরে, তাই পরবর্তীকালে এই ধ্রুপদ কিন্তু আবার বিষ্ণুপুর ঘরানা নামেও পরিচিতি লাভ করে। তাহলে এই ধ্রুপদের স্রষ্টা হিসেবে, প্রবর্তক হিসেবে আমরা যে রামশঙ্কর ভট্টাচার্যের কথা বলছি, তার অনেক শিষ্য ছিল। সেই শিষ্যদের মধ্যে অন্যতম একজন ছিলেন যদু ভট্ট। আর এই যদু ভট্টকে, যদু ভট্ট হচ্ছেন আমাদের কাছে, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, কাছের শিল্পী হিসেবে আমরা বিশ্বকবি হিসেবে যাকে বন্দিত করে থাকি, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর বয়সে যে সঙ্গীত শিক্ষা করেছিলেন সেটা এই যদু ভট্টের কাছ থেকে। আর এরপরে 19 শতকের মাঝামাঝি সময়ে একটা বিশেষ লঘু শাস্ত্রীয় সঙ্গীতের প্রচলন বা তার সংস্কৃতি কিন্তু এসে যায় বাংলায়। সেটার নাম হচ্ছে ঠুংরি। ঠুংরি হচ্ছে কি? ছোট গান, চটুল গান। বেগম আক্তার, গিরিজা শঙ্কর চক্রবর্তী, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু পরবর্তীকালে এই ঠুংরিকে জনপ্রিয় করে তোলেন। তো এই হয়ে গেল ঠুংরি। এরপরে আমরা দেখব যে বাংলা গানের ধারায় আর কি কি এলো। এখানে এসেছিল কি? জুড়ি গান এসেছিল। আর এই জুড়ির গানের প্রবর্তন করেছিলেন মদন মোহন চট্টোপাধ্যায়। এরপরে পাঁচালী এবং কথকথা, তাদের সঙ্গে কীর্তনকে মিশিয়ে নতুনভাবে তৈরি করা হলো ঢপ কীর্তন। এই ঢপ কীর্তনের প্রবর্তক ছিলেন রূপচাঁদ অধিকারী। দিনে দিনে এই ঢপ কীর্তনের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে লাগলো। পরবর্তী সময়ে গৌরহরি দাস মহাপাত্র, তিনি ভীষণভাবে উল্লেখযোগ্য হয়ে গেলেন, কারণ তিনি রূপচাঁদ পক্ষী এইরকম একটা নাম নিয়ে তৈরি করলেন পক্ষীর জাতিমালা, একটা শখের দল। সেখানে কি হতো, তৎকালীন সমসাময়িক যে ঘটনা প্রবাহ সেইগুলো তুলে ধরা হতো গানের মধ্যে দিয়ে, যেমন বিধবা বিবাহ, কন্যাদায় প্রভৃতি। সেই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে যেহেতু গান রচনা করা হতো, তাই সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। এরপরে বাংলা গানের ধারায় যে বিশেষ প্রকার সঙ্গীত জনপ্রিয় হয়ে উঠেছিল সেটা হচ্ছে থিয়েটারের গান। থিয়েটারের গান মানে কি? বিভিন্ন ধরনের নাটক থিয়েটারে যে মঞ্চস্থ হতো, সেই নাটকে ব্যবহৃত গানকেই বলা হচ্ছে থিয়েটারের গান। আর এই থিয়েটারের গানের রচয়িতা হিসেবে যে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম স্মরণীয়, তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, কবিচন্দ্র গুরুদয়াল চৌধুরী, যতীন্দ্রমোহন ঠাকুর, দুর্গাদাস কর, ভোলানাথ মুখোপাধ্যায়, মনমোহন বসু প্রমুখ। এরা ভীষণভাবে স্মরণীয়। আর এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত নিয়ে। এই যে আমরা বাংলা গানের ধারা আলোচনা করছি, এই বাংলা গানের ধারায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ভূমিকা কিন্তু ছিল অনস্বীকার্য। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এরা বাংলা গানের মধ্যে একটা বিপ্লব নিয়ে আসেন। আর তাদেরই অনুযায়ী
অনুজ হিসেবে আমাদের বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো আসলেই একটা প্রতিষ্ঠানই বলা যায়, বাংলা গানের এক অনন্য প্রতিষ্ঠান বলেই তাকে ধরা হয়ে থাকে। একজন মানুষ যে কি করে এত সংখ্যক গান রচনা করতে পারেন তার একটা মাত্র জীবনে, সেটা ভাবলেও কিন্তু অবাক হতে হয়। হয়তো তোমাদের জানা নেই বা কেউ কেউ হয়তো পড়েও থাকতে পারো, তিনি তার মোট জীবনীতে যে গান রচনা করেছিলেন তার সংখ্যাটা একবার শুধু শোনো, 2232টা 2232টা গান তিনি একাই রচনা করেছিলেন। আর এই যে এতগুলো গানের কথা বলছি, সেগুলো বিভিন্ন পর্যায়ের গান, পূজা পর্যায়, প্রেম পর্যায়, স্বদেশ পর্যায়, প্রকৃতি পর্যায়, এরকম বিভিন্ন পর্যায়ের গান তিনি রচনা করেছিলেন। আর সুরের যে বৈচিত্র্য সেই অনুসারে সেগুলোকে আবার বিভিন্ন ভাগে ধরে নেওয়া হয়, যেমন সেই গানগুলোর মধ্যে কিছু ঠুংরি, ঠপ্পা, আর সুরের বৈচিত্র্য অনুসারেই তার গানগুলোকে বেশ কিছু ভাগে আবার ভাগ করে দেওয়া হয়, যেমন ধ্রুপদ, ধামার, ঠুংরি, খেয়াল, লোকসঙ্গীত, এইরকম ভাবে কিন্তু তার ভাগ হয়ে যায়। তাছাড়া তার গানের যে বিষয় এবং তার যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী আবার সেগুলোকে অন্য ভাগে ভাগ করা হয়। যেমন বেশ কিছু গান তার আছে শিশু বিভাগীয়, শিশুদের জন্য গান, তাছাড়া বেশ কিছু রয়েছে হাস্যরসাত্মক গান, কিছু রয়েছে আনুষ্ঠানিক সঙ্গীত, আবার বেশ কিছু রয়েছে আধ্যাত্মিক সঙ্গীত, কিছু রয়েছে প্রেম সঙ্গীত, ঋতু বিষয়ক সঙ্গীতও কিন্তু রয়েছে। তো এইভাবে রবীন্দ্রনাথের গানগুলো বিভিন্ন বিষয়ে বিভক্ত হয়ে যায়। দীনেন্দ্রনাথ ঠাকুর, শান্তিদেব ঘোষ, শৈলজা রঞ্জন মজুমদার, ইন্দিরা দেবী চৌধুরানী প্রমুখরা প্রথম দিকে রবীন্দ্রনাথের গানগুলোকে গেয়েছিলেন বা তুলে ধরেছিলেন জনসমক্ষে। পরবর্তীকালে এই রবীন্দ্রনাথের গান, যা কিনা রবীন্দ্রসঙ্গীত হিসাবে বাঙালির প্রাণে মনে স্পন্দন জাগিয়েছিল, একেবারে বসে গিয়েছিল গানগুলো, সেই হিসাবে যে গায়কদের নাম অবশ্যই নিতে হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পঙ্কজ কুমার মল্লিক, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, অশোক তরু বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, সাগর সেন, সুচিত্রা মিত্র, নীলিমা সেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, এরকম অনেকের নাম কিন্তু নিতে হয়, যারা রবীন্দ্রনাথের গানকে রবীন্দ্রসঙ্গীত হিসাবে সম্পদে পরিণত করেছে। আর এই রবীন্দ্রনাথের সমসাময়িক সময়ে আরও একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি বাংলা গানের ধারায় একটা বেশ ছাপ ফেলে দিয়েছিলেন, তিনি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়, যিনি ডিএল রায় নামেও কিন্তু পরিচিত। ধ্রুপদ, খেয়াল, টপ্পা, বাউল, এইরকম বিভিন্ন যে গানগুলো রয়েছে তার সময়তে কিন্তু সেগুলো অনন্য রকম মাত্রা পেয়েছিল। এমনকি হাসির গান, প্যারোডি গানের মাধ্যমেও তিনি সঙ্গীতের প্রসার ঘটিয়েছিলেন। তার রচিত যে সমস্ত গানগুলো ছিল তার মধ্যে হয়তো তোমরা শুনে থাকবে, এটা হচ্ছে বঙ্গ আমার জননী আমার, এই গান, বা ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, এইরকম গানগুলো স্রষ্টা যিনি, সেই দ্বিজেন্দ্রলাল রায়, তিনি অবশ্যই একজন সফল সুরকার, গীতিকার। তো এই সফল সুরকার, গীতিকার হিসেবে তিনি তো খ্যাতি লাভ করেছিলেন, তাছাড়াও তিনি প্রথম কোরাস সং বলতে আমরা যেটা বুঝি, সেই কোরাস সঙ্গের ধারণা কিন্তু তিনিই প্রথম দেন। এদের পরবর্তী সময়ে বাংলা গানের ধারায় যার নাম নিতেই হয় সেটা হচ্ছে রজনীকান্ত সেন। হ্যাঁ, রজনীকান্ত সেন, তিনিও কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন বাংলা গানের ধারাকে অব্যাহত রাখতে। তো ভক্তিগীতি, স্বদেশী সঙ্গীত, বেশ কিছু হাস্যরসাত্মক গান রচনা করে তিনি কিন্তু বাঙালির মনে প্রাণে জায়গা করে নেন। আর এই রজনীকান্ত সেনের গানগুলোই রজনীকান্তের গান নামে কিন্তু পরিচিতি পেয়েছে। তো রজনীকান্ত সেনের একটা গান, যেটা হয়তো আমাদের অনেকেরই বিদ্যালয়ে এখন প্রার্থনা সঙ্গীত হিসাবে আমরা সেটা করে থাকি, সেটা তোমরাও নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝায়। তো এইরকমই স্বদেশ গান হিসেবে আমরা যেটা কথা বলতে পারি সেটা হচ্ছে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এরকম যে উল্লেখযোগ্য গান, এগুলো স্রষ্টা কিন্তু রজনীকান্ত সেন। আর এরপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতুল প্রসাদ সেন, যেটাকে বলা হয়ে থাকে, মানে তার গানগুলোকে বলা হয়ে থাকে অতুল প্রসাদী গান। অতুল প্রসাদের যে গানগুলো সেগুলো মূলত ধরে নেওয়া হয় রাগাশ্রয়ী গান, তাছাড়া ঠুংরি, গজল, ঠপ্পা, এই রকম ধরনের গান কিন্তু তার বিশেষ করে পরিচিতি লাভ করে। এই যে গানগুলো, এই গানের সংকলন হিসাবে একটা গ্রন্থের কথা বলা যায়, যেটা হচ্ছে কাকলি। তাছাড়াও রয়েছে গীতগুঞ্জ, কয়েকটি গান, এইগুলো হচ্ছে সমস্ত গ্রন্থ সংকলন। সেটা কিসের? গানের ওপরে, অতুল প্রসাদের গানের গ্রন্থ সংকলন। আর এর পরবর্তী সময়ে বাংলার গানকে বা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছিলেন বলে মনে করা হয়, যার কথা বলতেই হয়, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম।
অবশ্যই একজন বলিষ্ঠ গায়ক, সুরকার এবং রবীন্দ্র পরবর্তী সময়ে তিনি প্রথম বিভিন্ন আঙ্গিকে বাংলা গানকে পেশ করেন। আর রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে বাংলা গানের দিক পরিবর্তনের কাণ্ডারি হিসেবে ধরে নেওয়া হয় এই কাজী নজরুল ইসলামকেই। মাত্র খুব অল্প সময় তিনি সঙ্গীতের সাধনা করেছিলেন, সেই সময়টা হচ্ছে প্রায় 14 বছর। এইটা সঙ্গীত সাধনার ক্ষেত্রে কম সময় বলেই ধরা হয়। তো এই 14 বছরের সঙ্গীত সাধনায় তিনি যে পরিমাণ গান রচনা করেছিলেন সেটাও কিন্তু যথেষ্ট ভাবনার বিষয়। 3249, হ্যাঁ, প্রায় 3249টা গান তার দ্বারা রচিত হয়েছিল। আর সেই গানগুলো বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন আঙ্গিকের গান, যেমন প্রেম ও প্রকৃতি বিষয়ক, গজল গান, রাগাশ্রয়ী গান, ঋতু সঙ্গীত, ইসলামিক গান, তাছাড়া ছিল ভক্তিগীতি, ছিল লোকসঙ্গীত, স্বদেশ সঙ্গীত, হাস্যরসাত্মক গান, ব্যঙ্গাত্মক গান, হিন্দি গান, গীতিনাট্যের গান, চলচ্চিত্রের গান, এরকম বিভিন্ন ধারার গান কিন্তু তিনি পরিবেশন করেছিলেন। এই কাজী নজরুল ইসলামেরই একটা গজল যেটা কিনা বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং তোমাদের কাছেও খুব ভাবে পরিচিত গানটা, সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই গানটা তোমাদের কাছে বেশ জনপ্রিয়, কিন্তু তোমরা জানো না গানটার স্রষ্টা কে। তো এখন জানিয়ে দিলাম, গানটার স্রষ্টা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোন গানটার কথা বলছি সেটা হচ্ছে বাগিচায় বুলবুলি তুই। এই গানটা তোমাদের কাছে একদম খুব ভালোভাবে সমাদৃত। তো গানটা তোমরা এতদিন শুনে এসেছো, করে এসেছো, তো গানটার স্রষ্টাকে সেটাও জানিয়ে দিলাম। এই রকমই দেশাত্মবোধক গান হিসেবে যেমন কারারই লৌহ কপাট বা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই সমস্ত কিছু স্রষ্টা কিন্তু এই কাজী নজরুল ইসলাম। তাছাড়া তারই একটা উল্লেখযোগ্য লোকসঙ্গীত যেটা খুব জনপ্রিয়, সেটা হচ্ছে ওই রাঙামাটির পথ এলো। এইরকম আরও অনেক লোকসঙ্গীত রয়েছে। ভক্তিগীতির মধ্যে বল রে জবা বল, ভীষণ জনপ্রিয় গান, এরকম বহু গান রয়েছে। 3249 মানে তো সংখ্যায় বহু গান। তো এর মধ্যে আমরা খুব কম সংখ্যকই জানি। তাছাড়া তিনি নিজে একটা নতুন ধরনের গানের সৃষ্টি করেছিলেন, এটা কিনা তার একেবারে নিজস্ব ভাবনায় নতুন তালের গান। সেগুলোও কিন্তু জনসমক্ষে যথেষ্ট সমাদৃতি পেয়েছিল, বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য হিসাবে বলতে পারি মোমের পুতুল মোমের দেশের মেয়ে, এটা বলতে পারি দূর দীপবাসিনী, এই সমস্ত গানগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়। এই কাজী নজরুল ইসলাম রচিত গানগুলোই আমাদের কাছে নজরুল গীতি রূপে পরিচিতি পেয়েছে। পরবর্তী সময়ে এই গানগুলোকে আরও জনপ্রিয় করে তোলার পিছনে যাদের অবদান অনস্বীকার্য, তারা হচ্ছেন কানন দেবী, যুথিকা রায়, কমল দাশগুপ্ত, ফিরোজা বেগম, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, শচীন দেব বর্মন। এই শিল্পীদের নাম কিন্তু অবশ্যই নিতে হবে। আর এর পরবর্তী সময়ে বাংলা গানের ধারায় এসে গেল রাগ প্রধান গান, যা একেবারেই কিন্তু আলাদা রকমের সৃষ্টি। কাব্য সঙ্গীত এবং রাগ সঙ্গীতের যে মিশ্রণ, সেই সংমিশ্রণেই তৈরি হলো রাগ প্রধান গানের, যেটা বাঙালির একেবারে নিজস্ব সৃষ্টি। প্রথম দিকে এই রাগ প্রধান গানগুলোকে জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিল যারা, তারা হচ্ছে মৃণালকান্তি ঘোষ, প্রমথ সেনগুপ্ত, সরোজ বন্দ্যোপাধ্যায়। এই তার সঙ্গে সঙ্গে বলা যায় যে নামটা উল্লেখযোগ্য অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে জগন্ময় মিত্র। আর পরবর্তী সময়ে সেটাকে আরও জনপ্রিয় করে তোলে হৈমন্তী শুক্লা, অজয় চক্রবর্তী, মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্বের কথা অবশ্যই উল্লেখ করতে হয়। আর এরপরে এসে গেল সবাক চলচ্চিত্র, তারই সঙ্গে সঙ্গে রেডিও, তার ব্যাপকতা বেড়ে গেল, গ্রামোফোন এসে গেল। এই সমস্ত কারণে এই যে সঙ্গীতের চর্চা সেটা আরও বেশি পরিমাণে হলো এবং সেটাকে পণ্যে পরিণত করা হলো, বাজারিকরণ করা হলো সঙ্গীতকে। তো কিভাবে সেটা হলো, সেটা তার হাত ধরেই যেটা এলো বাংলা গানের ধারায়, সেটা হচ্ছে আধুনিক গান। আর এই আধুনিক গানের মধ্যে দিয়েই বাংলা গানের জগতে প্রথম বাজার অর্থনীতি বা পপ কালচার সেটা ঢুকে পড়লো এই আধুনিক গানের মধ্যে দিয়ে। তবে এখানে তোমাদেরকে আরেকটু বলে রাখি, গণসঙ্গীত বলেও কিন্তু বাংলা গানের ধারায় আরও একটা অ্যাডিশন ছিল। এই গণসঙ্গীতটা কি ছিল না, সেই সময় ব্রিটিশ যে অপশাসন বা মন্বন্তর, এই রকম সমস্ত কিছু প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে সঙ্গীত রচনা হয়েছিল সেটাই হচ্ছে গণসঙ্গীত। এই গণসঙ্গীতের পরে তাহলে আমরা যেটা আধুনিক গান যেটার কথা বলছিলাম, এই আধুনিক গানের গুরুত্বপূর্ণ শিল্পী তো অনেকে ছিলেন, যাদের নাম না নিলে এই বাংলা গানের ধারা আলোচনা করাটা কিন্তু একেবারে বৃথা হয়ে যাবে। তো
তো এই বাংলা গানের ধারায় আধুনিক গানের সঙ্গে সঙ্গেই কিন্তু ছায়াছবির গান অর্থাৎ চলচ্চিত্রের গান সেটাও কিন্তু সমান জনপ্রিয়তা পেয়েছিল। যেখানে শুধুমাত্র সঙ্গীত ছিল এরকম নয়, সেখানে কিন্তু সঙ্গীত বাদ্যযন্ত্রেরও সেই রকম উপস্থিতি ছিল। দুইয়ের সমন্বয়ে গানের একটা যে মেলবন্ধন সেটা কিন্তু গড়ে উঠেছিল। আর এই আধুনিক গানের শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত শিল্পীর কথা বলতেই হয় তারা হলেন শচীন দেব বর্মন বা এস.ডি. বর্মন, এই নামেই আমাদের কাছে উনি বেশি পরিমাণে পরিচিত। এছাড়া অখিল বন্ধু ঘোষ, জগন্ময় মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে। তোমরা হয়তো জানো কি জানো না, মান্না দের যে প্রকৃত নাম বা আসল নাম সেটা হচ্ছে প্রবোধ চন্দ্র দে। তো তোমরা কমেন্টে জানাও এটা কি তোমরা জানতে মান্না দের প্রকৃত নাম কি। এছাড়াও আধুনিক গানের শিল্পী হিসেবে আমরা আরও যে সমস্ত নামগুলোর কথা বলতে পারি সেটা হচ্ছে ধনঞ্জয় ভট্টাচার্য, নির্মলা মিশ্র, আরতি মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, ভূপেন হাজারিকা। তারই সঙ্গে সঙ্গে যার নাম নিতেই হয় সেটা হচ্ছে কিশোর কুমার। বাংলা গানের ধারা আলোচনা করতে গিয়ে যার নাম নিতেই হয় তিনি এই বাংলা সঙ্গীত জগতের একজন সার্থক গণসঙ্গীত শিল্পী। তিনি কে? তিনি হচ্ছেন সলিল চৌধুরী। এই সলিল চৌধুরী প্রথম বাংলা গানে কোয়ার প্রতিভার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রথম বোম্বে ইউথ কোয়ার প্রতিষ্ঠা করেন। তারই সঙ্গে সঙ্গে পলিফোনিক কোয়ার বা বহুস্বর পদ্ধতি তিনি প্রচলন করেন। আরও একজনের নাম যেটা আমাদেরকে নিতেই হয় সেটা হচ্ছে শিবদাস বন্দ্যোপাধ্যায়। শিবদাস বন্দ্যোপাধ্যায় বাংলা সঙ্গীতের জগতের কিন্তু একটা প্রথম সারির দিকেই তার অবশ্যই অবস্থান ছিল। কি হিসাবে না, 1958 খ্রিস্টাব্দ নাগাদ সেখানে সলিল চৌধুরী এবং সত্যজিৎ রায়ের অভিভাবকত্বে রমা গুহ ঠাকুরতা তিনি প্রতিষ্ঠা করলেন ক্যালকাটা ইউথ কোয়ার। এই ক্যালকাটা ইউথ কোয়ার থেকেই কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের যাত্রা শুরু। এই শিবদাস বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ রচনা যেগুলো ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে তার মধ্যে কয়েকটা যদি আমরা নাম নিই তাহলে আমরা বলতে পারি ভারতবর্ষ সূর্যের এক নাম, এটার কথা বলতে পারি, বা ভারত আমার ভারতবর্ষ এটার কথা বলতে পারি। তাছাড়া মায়াবতী মেঘে এলো তন্দ্রা, এই রকম যে গুরুত্বপূর্ণ গানগুলো। তাছাড়া আরও একটা যে গান উই শ্যাল ওভারকাম, এর যে বাংলা আমরা করব জয়, সেটাও কিন্তু এই শিবনাথ বন্দ্যোপাধ্যায়েরই রচনা। আর আমরা যে আধুনিক গানের কথা বলছিলাম সেই আধুনিক গানের সঙ্গে সঙ্গে মানে সমসাময়িক সময়তেই কিন্তু সিনেমার গানও সমানভাবে জনপ্রিয়তা পেতে শুরু করে। 60-এর দশকে এই সিনেমার গান কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। আর এই যে সিনেমার গানের কথা বলছি, এখানে প্রথম দিকে অভিনেতা অভিনেত্রীরা নিজেরাই নিজেদের গলায় গান গাইতো। পরবর্তী সময়ে তার কি হলো, প্রচলনটা বদলে গেল, তার একটা অন্য রকমের বদল ঘটলো। সেই বদলটা কিরকম হলো না, সেখানে গান আলাদা হয়ে গেল আর অভিনয় আলাদা হয়ে গেল, অর্থাৎ এসে গেল প্লেব্যাক। 1935 খ্রিস্টাব্দে ভাগ্যচক্র সিনেমায় প্রথম প্লেব্যাকের ব্যবস্থা হলো বা নেপথ্যের ব্যবস্থা হলো, মানে একজন গান করছেন শিল্পী হিসাবে আর অভিনয় করছেন অন্যজন। সেটা এসে গেল 1935 খ্রিস্টাব্দে ভাগ্যচক্র সিনেমার মধ্যে দিয়ে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিত, এই যে দুটো সিনেমা, এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আর জলসাঘর বলে যে সিনেমাটা ছিল সেই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন ওস্তাদ বিলায়েত খাঁ। আর এরপরে যে সমস্ত গানের কথা আমরা বললাম সেগুলো আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল, মানুষের মনে কম করে দাগ কাটতে লাগলো। বিশেষ করে সিনেমার যে গানগুলো সেইগুলো আর ততটাও প্রভাব ফেলতে পারছিল না। ঠিক এই সময়তেই বাংলা গানের ধারায় এসে গেল সম্পূর্ণ নতুন ধারার আরও একটা সঙ্গীত, সেটাকে বলা হচ্ছে ব্যান্ডের গান। 1979 খ্রিস্টাব্দে এই বাংলা ব্যান্ডের যিনি দলনেতা হিসেবে পরিচিত বা পরিগণিত সেই গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যান্ডের আত্মপ্রকাশ ঘটে, যেটার নাম হচ্ছে মহিনের ঘোড়াগুলি। আবার এরই পরবর্তী সময়ে 80-র দশকের গোড়ায় সেখানে ইন্দ্রনীল এবং ইন্দ্রজিৎ সেনের প্রচেষ্টায় তৈরি হলো দ্বিতীয় বাংলা ব্যান্ড, যেটার নাম হচ্ছে নগর ফিলোমেল। আর তার পরবর্তী সময়ে এরকম বহু বাংলা ব্র্যান্ড এসেছে এবং তার গানগুলোও কিন্তু সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। যেমন আমরা বলতে পারি ভূমি ব্যান্ডের কথা, ফসিলস, চন্দ্রবিন্দু, দোহার, উজান,
ক্যাকটাস, পলাশ এরকম বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আগমন ঘটেছে এবং সেই সমস্ত ব্র্যান্ডের গান মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এরপরে আবার বাংলা গানের ধারায় 7 থেকে 9-এর দশকে এসে গেল নতুন আরও একটা গান, সেটা হচ্ছে বিজ্ঞাপনী গান বা জিঙ্গল, তাছাড়া রিমেক এইসবেরও কিন্তু প্রচলন এসে গেল। এই যে বিজ্ঞাপনী গান বা জিঙ্গল যেটা বলছি, সেটা 7-এর দশক থেকেই রেডিওতে প্রচার শুরু হয়ে গিয়েছিল এবং 9-এর দশক থেকেই কিন্তু রিমেক শব্দটার প্রবর্তন এসে গেল। তো তার পরবর্তী সময়ে আমরা আবার দেখলাম সেটা হচ্ছে জীবনমুখী গান, নতুন ধরনের গান, জীবনের নানা টানপোড়েন, উত্থান পতন সেই সমস্তকে কেন্দ্র করে জীবনমুখী গান এসে গেল, যেটা সুমন চট্টোপাধ্যায়ের হাত ধরে শুরু হলো। এই সুমন চট্টোপাধ্যায়, যিনি কিনা আমাদের কাছে কবির সুমন বলে পরিচিত, তিনি একাধারে যেমন গায়ক তেমনি গীতিকার, সুরকার, বাদক সব তিনি একাভাবে সামলাতেন। আর খুব সহজেই তিনি মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিলেন, কারণ সেই সময়কার যে প্রেক্ষাপট সেই নিয়ে তিনি জীবনমুখী গান রচনা করেছিলেন। তার এই যে সৃজনাত্মক চিন্তা ভাবনা, দেশি বিদেশি সুর, তাছাড়া ভাষার যে প্রয়োগ, সেই প্রয়োগের কারণে বা বাদ্যযন্ত্রের যে ব্যবহার, সেই সমস্ত কারণে তিনি আলাদা রূপে একটা পরিগণিত হয়েছিলেন। তারই এই যে তোমাকে চাই অত্যধিক জনপ্রিয়, বহুল প্রচলিত একটা গান, যেটা কিনা তোমাদের কাছেও সমানভাবেই জনপ্রিয়। আর এই কবির সুমনের পথ ধরেই পরবর্তীকালে নচিকেতা তিনিও কিন্তু এই রকমই জীবনমুখী গান গেয়েছিলেন। প্রতিদিনকার মানুষের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, জীবনের নানান ওঠাপড়াকে নিয়ে তিনি গান রচনা করেন এবং তাই মানুষের খুব কাছে কিন্তু পৌঁছে যেতে পেরেছিলেন। তার এই গানগুলোতে বিশেষ করে যে জিনিসটা ফুটে উঠেছিল সেটা হচ্ছে মানবিকতা, মানুষের মূল্যবোধ। সেখানে এই যে একটা গান ছিল, এই বেশ ভালো আছি, এতটাই জনপ্রিয় গান, এখনো পর্যন্ত সমানভাবেই কিন্তু গানটা সমাদৃত, মানুষের মনে এমনভাবে গেঁথে রয়েছে যে সেই গানের জনপ্রিয়তা এতটুকু কিন্তু কমেনি। এই রকমই জীবনমুখী গানের ধারা বজায় রেখেছে পরবর্তী সময়ে, সেটা হচ্ছে অঞ্জন দত্ত, শিলাজিৎ, লোপামুদ্রা মিত্র, এরা কিন্তু এই গানের ধারাকে অব্যাহত রেখেছিলেন। এরপরে আমরা একটা আবার নতুন ধরনের যে গানের ধারার আলোচনা করব, সেটা হচ্ছে ফোকো মডার্ন গানের ধারা, যেটাকে আমরা কিনা বলছি ফোক সং অর্থাৎ লোকসঙ্গীত। লোকসঙ্গীত এই সময় একটা অন্য মাত্রা পেয়েছিল, এমনকি 90-এর দশকের দিকে সেটা গবেষণায় চর্চিত বস্তু হয়ে গিয়েছিল। বাংলায় প্রচলিত লোকসঙ্গীতগুলোর যে ধারা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আমরা বলতে পারি সারি গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, ঝুমুর, জারি প্রভৃতি। তার মধ্যে যেটা সারি গান বললাম, সারি গানটা কি না, এটা হচ্ছে মাঝি মোল্লাদের গান, তবে এটা সমবেতভাবে একসঙ্গে অনেক মাঝি মোল্লা মিলে যখন সেই গানটা গাইতো তখনই সেটা সারি গান। আর যেটা আমরা ভাটিয়ালি বলছি, সেই ভাটিয়ালিটা হচ্ছে এককভাবে মাঝির গান বা মোল্লার গান। আর যেটা ভাওয়াইয়ার কথা বলছি সেটা হচ্ছে উত্তরবঙ্গে এই গানটা সমাদৃত রয়েছে, প্রসার ঘটেছিল উত্তরবঙ্গের বেশি। আর ঝুমুর গান, এটা হচ্ছে একটা লোকসঙ্গীত তো বটেই, পশ্চিমাঞ্চলের, সেখানে মূলত রাধাকৃষ্ণের যে মিলন বা বিরহ এই বিষয়ের ওপর এই ঝুমুর গানটা রচিত হয়। আর জারি গান বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আসলে খুব দুঃখের গান। জারি শব্দটার অর্থই হচ্ছে ক্রন্দন। সেখানে কে কাঁদছে না, কারবালা প্রান্তরের শহীদ হাসান হোসেনের যে বীরত্ব, তারই সঙ্গে হোসেনের যে ভাইয়ের ছেলে ভ্রাতুষ্পুত্র এবং জামাতা কাসিম, সেই সকলের কিন্তু মৃত্যু ঘটেছিল। আর সেই মৃত্যুজনিত কারণের বিলাপ করছিল হোসেন কন্যা সাকিনা। তো মানুষদের একেবারে নিকট আত্মীয়ের যখন বিয়োগ হয় তখন কিন্তু বিলাপ হয়, কান্নার সঙ্গে সঙ্গে নানান রকমের বিলাপ হয়। আর এই বিষয়বস্তুকে কেন্দ্র করে যে গান, যে সঙ্গীত, সেটাকেই বলা হচ্ছে জারি গান। এই রকমই বাউল, ফকিরি এবং দেহাত্মবাদী গান সেটাও কিন্তু প্রচার পেয়েছিল বা প্রসারতা লাভ করেছিল। আর এইভাবে বাংলা গানের ধারা যদি আমরা যেমন আলোচনা করলাম, তেমনি যন্ত্রসঙ্গীতের যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখব না, শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যন্ত্রসঙ্গীতের চর্চা করে অনেক শিল্পী কিন্তু বিখ্যাত হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে আমরা যাদের যাদের নাম নিতে পারি তারা হলেন আলাউদ্দিন খাঁ, বিলায়েত খাঁ, পান্নালাল ঘোষ, জ্ঞানপ্রকাশ ঘোষ, নিখিল বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীদের কথা আমরা বলতে পারি। তো এই বাংলা গানের ধারায় যন্ত্রসঙ্গীত সম্পর্কে আলোচনার একদম শেষ অংশে, অর্থাৎ আজকের উপস্থাপনার শেষের দিকে কিন্তু আমরা এসে গেছি। আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুল করবে না।
যদি চ্যানেলে প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করে দাও এই রকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। তবে অবশ্যই জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। এটা সম্পর্কে আলোচনা করব। নোটিফিকেশন যাতে যেতে পারে তার জন্যই তোমাকে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তবে সব সময় নোটিফিকেশন হয়তো যায় না, তাই অবশ্যই মাঝে মাঝে চ্যানেল ভিজিট করে দেখে নিও নতুন কোনো ভিডিও আপলোড হলো কিনা, তাহলে সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। তো উপস্থাপনার শেষের অংশে আমরা চলে এসেছি, বাকিটুকু আলোচনা করে দিই, একটু শুনে নাও। এতক্ষণ পর্যন্ত যেমন ধৈর্য সহকারে শুনলে সেই রকমই মনোযোগ দিয়ে শেষ অংশটুকু শুনে নাও। তবে এতক্ষণ পর্যন্ত তুমি শুনলে কিনা সেটা তো আমি বুঝতে পারছি না, তাই তোমার জন্য একটা টাস্ক থাকলো, কমেন্টে তুমি জানাও বাংলা গানের ধারা। তাহলেই বুঝবো যে এতক্ষণ পর্যন্ত তুমি মনোযোগ সহকারে শুনেছো, তবেই এটা তুমি কমেন্ট করতে পারবে। তো আমরা যন্ত্র সম্পর্কে যেটা জানছিলাম সেটা হচ্ছে কি না, একদম প্রচলিত সঙ্গীত যখন থেকে শুরু হলো তখন থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রচার সেটা শুরু হয়ে গেল, সেটার ব্যবহার শুরু হয়ে গেল। বীণা, একতারা, ঢোল, মৃদঙ্গ, করতাল এগুলোর ব্যবহার তো ছিলই, তাছাড়াও সেতার, সরোদ, শ্রীখোল, পাকোয়াজ, এসরাজ, সারেঙ্গি, বাঁশি, ভায়োলিন, সন্তুর, হারমোনিয়াম, তবলা এই সমস্ত বাদ্যযন্ত্রের যে ব্যবহার সেগুলো কিন্তু বাংলা গানের ধারায় আমরা লক্ষ্য করতে পারি, বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহার তার লক্ষ্য করা যায়। আর বর্তমানে বাংলা গানের ধারায় নতুন আরও একটা ধারা অব্যাহত রয়েছে, সেটা হচ্ছে ফিউশন মিউজিক। সেটা কি পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্র সঙ্গীতের মেলবন্ধন, যেটা হয়েছিল পণ্ডিত রবিশঙ্করের হাত ধরে। তো এইভাবেই বিভিন্ন ধারায় বিভিন্ন আঙ্গিকে বাংলার গান সেটা অব্যাহত রয়েছে এবং বিশ্বের মধ্যে নিজেকে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আর বাঙালি হিসেবে আমরা এই কারণেই অত্যন্ত গর্ববোধ করি। বাংলা গানের ধারা এইভাবেই অব্যাহত থাকুক, নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা গবেষণার মধ্যে দিয়ে আরও নতুন আঙ্গিকে বাংলা লোকসঙ্গীত থেকে শুরু করে সমস্ত ধরনের সঙ্গীত পরিবেশিত হোক এবং সেগুলোর মধ্যে দিয়েই সমগ্র বিশ্বে বাংলা সঙ্গীত নিজের আসনকে আরও সুপ্রতিষ্ঠিত করুক, আর আমরাও বাঙালি হিসেবে আরও গৌরবান্বিত হয়ে উঠি।